আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে বেশ কয়েকটি আনপ্রেডিক্টেবল কান্ট্রি রয়েছে। তার মধ্যে অন্যতম 4টি কান্ট্রি আছে। তার মধ্যে একটি হচ্ছে হাইতি, ইয়েমেন, আফগানিস্তান এবং সুদান। এই দেশগুলোকে আনপ্রেডিক্টেবল বলার কারণ হচ্ছে এই দেশেরগুলোর অর্থনীতি, এই দেশগুলোর রাজনীতি, এই দেশগুলোর সামগ্রিক যে বিষয়গুলো আছে খুবই দ্রুত ফ্লাকচুয়েট করে এবং এমনকি তাদের যে মুদ্রা খুব দ্রুত ডিভ্যালুয়েশন করে, আবার ইভ্যালুয়েশনও হয় আর কি। যেমন ধরেন আফগানিস্তানের মুদ্রা যখন আমেরিকা সমর্থিত সরকার শাসন করছিল তখন দারুণভাবে নিচে নেমে গিয়েছিল। পরবর্তীতে তালেবানরা ক্ষমতা গ্রহণ করার কিছুদিনের মধ্যেই তাদের মুদ্রার মান দ্রুত অনেক গুণে বেড়ে গিয়েছে। মানে এটা চিন্তা করা যায় না আর কি, এত দ্রুত বেড়ে গেছে। একইভাবে সুদান, ইয়েমেনের অবস্থাও খুব ভয়াবহ। আবার দেখা যাবে যে যুদ্ধ থেমে গেলেই তারা দ্রুত উঠে দাঁড়াতে পারবে। এই জন্য এই দেশগুলোকে বলা হয় আনপ্রেডিক্টেবল কান্ট্রি। অর্থাৎ 4টা কান্ট্রিকে মোটামুটি এই মুহূর্তে বিশ্বে আনপ্রেডিক্টেবল কান্ট্রি বলা হচ্ছে। তার মধ্যে হচ্ছে সুদান, হাইতি, ইয়েমেন এবং যে আফগানিস্তান রয়েছে, এশিয়ার মধ্যে আফগানিস্তানের অর্থনীতি এভাবেই ওঠানামা করে এবং তাদেরকে যদি স্বাধীনভাবে সুন্দরভাবে চলতে দেওয়া হয় তাহলে দ্রুত তারা উঠে দাঁড়ানো সম্ভব। এখন বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি এভাবেই দ্রুত উঠানামা করছে এবং ফ্লাকচুয়েশন হচ্ছে আর কি। এবং মোটামুটি জিওপলিটিক্যাল থেকে শুরু করে অর্থনীতি, ইকোনমিক যে ক্রাইসিস এবং অন্যান্য বিষয়গুলোকে এই 4টি দেশের সঙ্গে মোটামুটি তুলনা করা যায়। যদিও বা আফগানিস্তান, হাইতি, সুদান, ইয়েমেন এটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। আমাদের যুদ্ধ শেষ হয়েছে প্রায় 50-55 বছর আগে। আমাদের ওরকম হওয়ার কথা না, কিন্তু আমাদের দেশে যেটি হয় রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ যে লেভেলে থাকে তাতে ওই সমস্ত দেশের মতো না হলেও কাছাকাছি অর্থনৈতিক অবস্থা তৈরি হতে ধরে মাঝে মধ্যে, যা আমরা 24 পরবর্তী সময় দেখতে পেরেছি। বাংলাদেশেও বর্তমানে এই রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অবস্থা তা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই ফ্লাকচুয়েশন ঘটছে। যেমন কিছুদিন আগে ভারত থেকে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার আছে জনাব তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল, নট অ্যাজ এ প্রাইম মিনিস্টার, দাওয়াত দেওয়া হয়েছিল অ্যাজ এ পার্সন হিসেবে, অ্যাজ এ চেয়ার হিসেবে, যেটা দাওয়াতের ভাষায় ছিল আর কি। এইটা পাওয়ার পরে যখন খতিয়ে দেখলো বাংলাদেশ গভর্নমেন্টের এবং প্রধানমন্ত্রীর যারা আশেপাশে থাকে এবং যারা বিষয়গুলোকে খুব অবজার্ভে রাখে এবং এগুলো চুলচেরা বিশ্লেষণ করেন, তারা দেখলো যে এটি এক প্রকার সম্মানের জায়গায় অসম্মানকর ভাষা। এবং এই কথাটার সঙ্গে একটা মিল পাওয়া গেল বাংলাদেশের এক সময়কার সাংবাদিক নবনীতা চৌধুরী, যদি ভুল না হয়ে থাকে, নবনীতা চৌধুরী, যিনি এখন দেশের বাইরে পলায়ন করেছেন আর কি 24 পরবর্তী সময়ে। ওনার এক ভিডিওতে বলছেন যে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান রয়েছেন, উনি না চাইলেও ওনাকে যেতে হবে এবং সেটা হবে ওনার জন্য অসম্মানজনক। উনি ভালো করেই জানে যে চিঠির ভাষাটা কী ছিল এবং না চাইলেও যেতে হবে ভারতে। কারণ পরপর 3বার আমন্ত্রণ জানানো হয়েছে। একটা হচ্ছে উনি প্রাইম মিনিস্টার হওয়ার আগে, যখন প্রথমবার জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়, বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করেন তখন জয়শঙ্কর এসেছিল এবং উনি আমন্ত্রণপত্র এবং চিঠিটি হাতে তুলে দিয়ে দিয়েছিলেন জনাব তারেক রহমানের। দ্বিতীয়বার যখন চীন সফর করছিলেন তার আগেই প্রথমেই আমন্ত্রণ জানানো হয়েছিল চিঠির মাধ্যমে। আর তৃতীয়বার এই সামনে আসছে যে ব্রিক্স সম্মেলন, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণ জানানোর ভাষাটা ছিল এরকম যে অ্যাজ এ চেয়ারপারসন হিসেবে, অ্যাজ এ চেয়ার হিসেবে, নট এ প্রাইম মিনিস্টার হিসেবে। ঠিক এই জায়গাটাতে গোলযোগ বাধে। যাই হোক, এখন দেখার বিষয় যে নবনীতা চৌধুরীর সেই কথাটায় বাস্তবে পরিণত হয় কিনা, যে জনাব তারেক রহমান যেতে বাধ্য হন নাকি উনি তার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখবেন। যেহেতু আগে বলছি পৃথিবীতে 4টি আনপ্রেডিক্টেবল দেশ আছে এবং 5মতম দেশ অঘোষিতভাবে হতে যাচ্ছে বাংলাদেশ। দেখেন, আজকে 5ই আগস্ট, আজকে শেখ হাসিনাকে একটি বেসরকারি সংস্থা বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার কথা। সেখানে তার আগেই বাংলাদেশে বিব্রতকর অবস্থার কারণে এবং এই বিব্রতকর অবস্থা এবং বিরক্তির বিষয়টি ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাকে জানানোর পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে জয় সোয়াল নামে এক ভদ্রলোক আছেন, উনি বিবৃতি দিয়েছেন যে এটি আমাদের
রাষ্ট্রীয় বিষয় নয়, মানে সরকারি কোনো বিষয় নয়, কিন্তু এটা বেসরকারিভাবে হচ্ছে, তাই এটা মানে আমরা কিছু বলতে পারছি না। কিন্তু বাস্তবতা হচ্ছে যখন বেগম খালেদা জিয়াকে অসুস্থতার কারণ হওয়া সত্ত্বেও যখন তার বৈদেশিক আইনজীবী আসতে যাচ্ছিল তার মুক্তির বিষয়গুলো নিয়ে লড়ার জন্য, তখন ঢুকতে দেওয়া হয়নি বাংলাদেশে, এবং এমনকি ভারতে উনি এসে কথা বলতে চেয়েছিল, এবং সেখানে এই যে সংস্থাটি রয়েছে যেখানে যেটি আয়োজন করেছে কথা বলার জন্য শেখ হাসিনার, সেটি তাদের ওখানেও তারা আসতে দেয়নি। এবং বাস্তবতা হচ্ছে বাংলাদেশের তৎকালীন গভর্নমেন্টের আহ্বানের কারণে তারা কিন্তু এই কাজটি করেছেন। তার মানে বোঝা গেল একই মানুষের দ্বৈত চরিত্র এবং দ্বিমুখী ভাব এবং কপটতা ভাব। তো এখন এটি যখন জনাব তারেক রহমানের সরকার বুঝতে পেরেছে, তখন সঙ্গত কারণে তারও খারাপ লাগবে, এবং খারাপ লাগাই স্বাভাবিক। এখন আজকে 5ই আগস্টে এমন একটা ঘটনা হতে যাচ্ছে বা ঘটে গেল, সেটি হচ্ছে সকালে জুলাই গণঅভ্যুত্থানের যে ফলক উন্মোচন করতে গিয়ে নিয়ে গিয়েছেন ডক্টর ইউনূসকে, মানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা, এবং উনি একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, এবং ওনাকে নিয়ে কিন্তু শেখ হাসিনার দারুণ রকমের গাত্রদাহ রয়েছে, এবং রয়েছে পাশাপাশি ভারতেরও। এমন একদিনে উনি নিয়ে গেলেন একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ফলক উন্মোচন করতে গেলেন, যেদিন 5ই আগস্ট, যেদিন ভারতে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা আছে, এবং সেই দিনেই নিয়ে গেলেন। যা বিষয়টা এরকম দাঁড়ালো যে তোমরা যাকে সহ্য করতে পারো না তাকে আমি নিয়ে যাচ্ছি, আমি যাকে হয়তো বা সহ্য করতে পারছি না বা পছন্দ করছি না বা যাদের কারণে 17 বছর কষ্ট পেয়েছি তাদেরকে তোমার ভাষণ দিতে নিয়ে যাচ্ছ, আমিও তাহলে এই কাজটা করি। তা অবস্থা থেকে এরকম মনে হচ্ছে, আমি আগেই বলছি যে এটা আনপ্রেডিক্টেবল কান্ট্রি, প্রিডিক্ট করা মুশকিল। তারপরেও আনপ্রেডিক্টেবল হলো একটা আনপ্রেডিক্ট বিষয় আমি প্রিডিক্ট করি, সেটি হচ্ছে এমনও হতে পারে তাদের গাত্রদাহ দেখানোর জন্য জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকেও প্রেসিডেন্ট বানানো হতে পারে। এর মধ্যে দুটি কারণ থাকতে পারে। এক হচ্ছে ভারতের গাত্রদাহ এবং আওয়ামী লীগ সহ শেখ হাসিনার গাত্রদাহ দেখানো। দুই হচ্ছে যেহেতু তারেক রহমানের সরকার কিন্তু এই মধ্যে টলমল অবস্থায় আছে, সে স্বীকার করুক বা না করুক, কারণ ডিপ স্টেটের ভেতরে অনেক ধরনের ঘটনা ঘটছে, সেই সরকারকে ঠিক রাখার জন্য উনি এই জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করতে পারেন। এই যদি নির্বাচিত করেনি, তা আমার মনে হয় এই দুটি কারণের বাইরে আর কোনো কারণ থাকার কথা নয়। এই দুটি কারণ এবং তার চেয়ার রক্ষা এবং তাদেরকেও সাইজ করা, এই দুটি কারণেই প্রেসিডেন্ট হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া এই মুহূর্তে আর কোনো কারণ দেখছি না। এক হচ্ছে নিজের সরকারকে টিকিয়ে রাখা, দুই হচ্ছে ভারতের সাঙ্গভঙ্গ, শেখ হাসিনা সহ যারা আছে তাদেরকে শিক্ষা দেওয়া। এটা আমার মানে প্রিডিকশন বলবো না, কারণ আমি আগে বলছি যে বাংলাদেশকে প্রিডিক্ট করা খুব কঠিন কাজ, এবং আপনি সকালে একটা প্রিডিক্ট করবেন, বিকেলে দেখবেন যে আরেকটা হয়ে যেতে পারে। বাট আমার ক্যালকুলেশন হচ্ছে যদি প্রেসিডেন্ট হন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে এই দুটি কারণ থাকবে। একটি হচ্ছে নিজের চেয়ারকে ঠিক রাখা অর্থাৎ সরকারকে ঠিক রাখা, দ্বিতীয় হচ্ছে তাদেরকে শিক্ষা দেওয়া যারা জনাব তারেক রহমানকে শিক্ষা দিতে চাচ্ছে। তো দেখা যাক কী হয়। আমি একটু ক্যালকুলেশন করলাম, প্রেডিকশন করলাম না, কারণ প্রেডিকশন ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানে। তবে ক্যালকুলেশন বলে যদি হয় জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে এটাই হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এস টু চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।